কলিযুগে একমাত্র হরিনাম ব্যতীত অন্য কোনো নাম নেই। এই নবদ্বীপ সাক্ষাৎ পূর্ণভূমি, ক্ষমার ভূমি। আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের সামনে। এই সমস্ত জিনিস চোখে দেখা আর ভার্চুয়ালি দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর এখানকার গরুগুলো বেশ সুন্দর। শুধুমাত্র এই দৃশ্যটুকু দেখার জন্য দূর দূরান্ত দেশ বিদেশ থেকে এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডর পবিত্র জল। পৃথিবীর অন্যতম মন্দির বলতে গেলে এইটা প্রথম। মায়াপুর নামটা শুনলেই কিন্তু আমাদের কারো কারো চোখে ভেসে ওঠে বিশাল একটা মন্দির, কারো কানে ভেসে আসে হরে কৃষ্ণ মহামন্ত্র, আবার কারো কাছে এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। কিন্তু মায়াপুরের সীমাবদ্ধতা কি এটুকুই? এক কথায় উত্তর কখনোই না। গল্পওয়ালার ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগতম। বাকি সব তীর্থস্থানের মতোই মায়াপুর কিন্তু আমাদের সনাতনীদের কাছে একটা আবেগের জায়গা। সেই আবেগটাকে অনুভব করতে আর সেই সাথে সময়ের সাথে সাথে মায়াপুর কিভাবে পাল্টে গেছে সেগুলো জানার জন্যই আজকের এই ভিডিও। দেখবো ইতিহাসের সেই চিহ্নগুলো যেগুলো সময়ের সাথে সাথে আজও মায়াপুরকে প্রসিদ্ধ রেখেছে। জানবো মহাপ্রসাদের গল্প, আর জানবো এক প্রভুর মুখেই এই মায়াপুর ধামের আসল পরিচয়, আর তার বিচারে কলিযুগের মহামন্ত্র কি। যাত্রাপথ থেকে শুরু করে মায়াপুর দর্শনের সাথে বাকি সব কিছু শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিকে 5টা আলাদা আলাদা ভাগে দেখাবো, যাতে করে আপনারা মায়াপুর আসার পর স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে কি দেখবেন সেগুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কৃষ্ণ নাম নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজ জুলাইয়ের 8 তারিখ বুধবার, আর আজকের দিনটা একদমই অন্যরকম। মায়াপুর যাওয়ার জন্য আমাকে সবার আগে যেতে হবে কৃষ্ণনগর স্টেশন। আমি কিভাবে যাব আর তোমরা কিভাবে আসবে সব কিছু বলছি, তার আগে টিকিটটা কেটে নিই। এটা কৃষ্ণনগর দেবেন। এখন সময় হয়ে যাচ্ছে 7টা, আর আমাদের ট্রেনের টাইম 7টা 5। এই যে টিকিট। বন্ধুরা, আমাদের ফুলিয়া থেকে কৃষ্ণনগর ডিরেক্টলি যাওয়ার জন্য এই একটা ট্রেনই আছে। এই আমাদের সকাল 7টা 5-এর শান্তিপুর ভায়া হয়ে কৃষ্ণনগর যাবে ট্রেনটা। তোমরা যদি কেউ কলকাতা থেকে আসতে চাও তো তোমাদের কাটোয়া লোকাল ধরে আসতে হবে, আর যদি তোমরা কেউ শিয়ালদা হয়ে আসতে চাও তাহলে ডিরেক্টলি কৃষ্ণনগর লোকাল ধরে আসতে পারো। এই ট্রেনটায় সচরাচর তেমন ভিড়ভাট্টা হয় না, ফাঁকাই থাকে। আমাদের ট্রেন ঢুকে গেল শান্তিপুর জংশন। শান্তিপুরে এই ট্রেনটা 40 মিনিট মতো হল্ট নেয়। যারা প্রথমবার মায়াপুর যাচ্ছ তাদের জন্য আমার এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, কারণ আমি খুব সাধারণ ভাষাতেই বুঝিয়ে দেব মায়াপুর গিয়ে কি করতে হবে কি না। আমাদের গন্তব্যের লাস্ট হল্ট দিগনগরে ট্রেন ঢুকছে। আমাদের ট্রেনটা কিন্তু এখন দিগনগর ছেড়ে দিল, আর এর পরের স্টেশনে কৃষ্ণনগর জংশন। ওই দিকটাতে কিন্তু হাই রোড, বাসে করে গেলে তোমরা ওই দিক দিয়েই যাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। এখন আমাদের 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে চলে যেতে হবে 1 নাম্বার প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর স্টেশনকে এই প্রথমবার কেমন যেন প্রাণহীন লাগছিল, কারণ স্টেশনটা বড্ড ফাঁকা হয়ে গেছে। কৃষ্ণনগর আসার পর এই প্রথমবার এখানকার বিখ্যাত সেই ডালপুরি না খেয়ে চলে যেতে হচ্ছে আমাকে। খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা। তবে যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে। অটোতে করে এখন আমাদের যেতে হবে হুলোর ঘাট। একজন ওই যে কৃষ্ণনগর স্টেশন, এই যে অটো স্ট্যান্ড, ওই দিকটাতে আছে টোটো স্ট্যান্ড। হুলোর ঘাট যাওয়ার জন্য আমি সবাইকে অটোতে করেই যেতে বলবো, কারণ অটোতে করে সময়টা কম লাগে আর টাকাটাও অনেক কম। আজকের এই মায়াপুর ভ্রমণ আমি সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি হিসেবে করব, আর কত কি খরচা হলো শেষে আমি বলে দেব। অটো থেকে নামার পর আমাদের চলে যেতে হবে ডান দিকের এই গলিটাতে। আমি একটা চা নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে সকালে ব্রেকফাস্টটা ওখানে করে নিতে পারো, ওখানে লুচি পরোটা পাওয়া যায়। চাটা খুব ভালো হয়েছে। চা খাওয়ার পরই আমরা রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। ঘাট পার হওয়ার জন্য টিকিট মূল্য মাত্র 3 টাকা। এই যে আমার সামনে জলঙ্গি নদী, ওই দিকটাতে ভাগীরথী আর জলঙ্গি নদী মিশে গেছে, তো ওটা একটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। এই রোদ ঝলমলে দিনে জলঙ্গির এই কালো জলটা দেখতে খুব সুন্দর লাগছিল।
ঘাটে নেমেই 1 মিনিট সামনে হাঁটা পথেই মায়াপুরের সিংহদুয়ার। ঘাট থেকে নেমেই কিছুটা আসতেই ডান দিকে টোটো স্ট্যান্ড পড়বে, দেখতেই পাচ্ছ সব টোটো দাঁড়িয়ে আছে। তবে আমি হেঁটে যাওয়াটাই প্রিফার করব, কারণ হেঁটে গেলে আরও অনেক ছোট ছোট মন্দিরগুলো দেখতে পারবো। ঢুকে পড়লাম শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে। এখানে লেখা আছে জুতো রাখার কথা। আজকের ভিডিওর প্রথম রাধাকৃষ্ণ মূর্তি দেখে নাও। আজকে কিন্তু এখানে রৌদ্রের বিভৎস তাপ একটা, মানে তোমরা আমার চেহারাতে দেখতেই পাচ্ছ যে কতটা ঘেমে গেছি আমি। যেতে যেতে আমাদের দুই দিকে অনেকগুলো গৌড়ীয় মঠ পড়বে, তো সেইগুলোর মধ্যে একটা তো আমরা আগেই গেছিলাম। এই যে আরো একটা মঠ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। এই প্রবেশদ্বারটা একবার দেখো। আমার মনে হয় মায়াপুরের মধ্যে সবচেয়ে সুন্দর প্রবেশদ্বার এটাই। আমি লাস্ট যেবার মায়াপুর এসেছিলাম তখন এই পদ্ম সমাধি মন্দিরটার কাজ চলছিল, আর এবার মন্দির দেখার সৌভাগ্যটা হলো। মন্দিরের ভেতরটা দেখুন কতটা সুন্দর। এই মন্দিরটার ভিতরটাতে কিন্তু ভিডিও করা একদমই নিষিদ্ধ, তবুও আমি একটু রিকোয়েস্ট করাতে আমাকে একটুখানি ক্লিপ নিতে দিল। তবে এই সমস্ত জিনিস চোখে দেখা আর ভার্চুয়ালি দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমার এইটুকু ক্লিপ দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না এটা কত সুন্দর। তোমাদের এই সৌন্দর্যটা অনুভব করার জন্য কিন্তু এখানে আসতে হবে। ভেতরে শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলাগুলো করেছিলেন তার বাল্যকালে, সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। দেখুন কত সুন্দর। বৈদিক টেম্পলের চূড়া দেখা যাচ্ছে ওই যে সামনে দেখুন। শুধুমাত্র এই দৃশ্যটুকু দেখার জন্য দূর দূরান্ত দেশ বিদেশ থেকে কত ভক্তদের যে আনাগোনা এখানে শুরু হয়েছে, সেটা আপনারা এখানে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না। একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য। এটা সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। আর একটা গর্বের বিষয় কি জানেন, যে মাটিতে শ্রী চৈতন্যদেব আবির্ভাব হয়েছিলেন সেই নদিয়ার মাটিতে আমার জন্মস্থান। আর এই পবিত্র ভূমিতে আসতে পেরে আমার একটা আলাদাই অনুভূতি কাজ করছে, যে অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না আর কি। আমরা এখন চলে এসেছি মায়াপুর ধামের মেইন গেটের সামনে, একদম গেটের সামনে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো ঢুকে পড়লাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেইন গেট দিয়ে। আর ঢোকার পরেই কিছুটা এমন দৃশ্য তোমরা দেখতে পারবে। বাম হাতেই পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সারাদিন অবিরাম হরিনাম সংকীর্তন হয়ে থাকে। গেট থেকে ঢুকেই এই সামনেই কিন্তু মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। মহাপ্রসাদের কুপন নেওয়ার জন্য আমিও চলে এলাম এখানেই। আমার ভেন্যু হবে নামহট্ট ভবনে। মন্দিরে ঢোকার পরই মহাপ্রসাদের কুপনটা নিয়ে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবার প্রথমেই দর্শন করতে হবে এই শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। বৈদিক প্ল্যানেটোরিয়ামের কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত এই পুষ্প মন্দিরই ছিল মায়াপুরের মূল আকর্ষণ। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা সুন্দর। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ করে না বলেই হয়তো মায়াপুরের প্রতি আমাদের এতটা মায়া। পুষ্প মন্দিরের পাশেই এই বৈদিক প্ল্যানেটোরিয়াম। তবে এটা সম্বন্ধে এখনই আমি ডিটেলসে বলছি না, কারণ এটার একটা আলাদা গল্প আছে, আর সেটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মায়াপুরের এই পরিবেশটা, এখানকার আকাশে বাতাসে আমি একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। আর এইটুকু শান্তির জন্যই বারবার এখানে আসা। কিছুটা এগিয়ে আসতেই ডান হাতে পড়বে ডোম থিয়েটার। এখানকার প্রভুর সাথে কথা বলে জানতে পারলাম টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, আর টিকিট মূল্য 40 টাকা। আর ভেতরে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলার প্রদর্শনী হয়। এই যে কোচ ভবন, আর এর পাশেই মায়াপুরের মেইন রাধাকৃষ্ণের মন্দির, যার নাম চন্দ্রোদয় মন্দির। আর এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই। এখানে সব মন্দিরে ঢোকার আগেই জুতো মোবাইল রাখার জন্য দোকান সিস্টেম করাই আছে। চন্দ্রোদয়া মন্দিরের পাশের এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল।
তারপর চলে গেছিলাম গোবিন্দ দাসে। অনেকক্ষণ ঘোরাফেরার পর বেশ খিদে পেয়ে গেছিল। এখানে অনেক রকম খাবারই ছিল, তবে আমি অর্ডার করে নিয়েছিলাম 1 প্লেট দই বড়া। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এখানে দিনে 4 বার ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর ভোগ প্রসাদের জন্য যে লাইনটা দিতে হয় সেটা তোমরা দেখতেই পারছো। যে পরিমাণ গরম আজকে পড়েছে, যতক্ষণ মন্দিরের মধ্যে দর্শন করছিলাম ততক্ষণ ভালো ছিলাম। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে। আপনারা চাইলে টোটোতে করেও আসতে পারেন, এখানে টোটোর ব্যবস্থা আছে। এখানে ডোনেশন ক্যাম্প আছে, তোমরা চাইলে এখানে ডোনেশন করতে পারো। এই গরুগুলোর দুধ থেকে কিন্তু মায়াপুরের মন্দিরগুলোর প্রসাদের জন্য ঘি, মিষ্টি, সন্দেশ সব কিছু তৈরি হয়। আর এখানকার গরুগুলো বেশ সুন্দর, বেশ নাদুস নুদুস আছে। আর একটা তথ্য তোমাদের না দিলেই না, এখানে যতগুলো গরু আছে সেই সবগুলো গরুর কিন্তু আলাদা আলাদা নাম আছে। ঠান্ডা জল একটা। গোশালার বাইরে এই একটা দোকান আছে, এখানে ঘি, ক্ষীর, মিষ্টি, দই সব কিছু পাওয়া যায়। আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। 1966 সালে নিউ ইয়র্কে শ্রীল প্রভুপাদ প্রথম ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই ছোট্ট সূচনা থেকে আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। 2009 থেকে এই বৈদিক টেম্পলের কাজ শুরু হয়েছিল, যা আর কিছুদিন পরই মানে 2027-এর 1 নভেম্বর এটা ওপেনিংয়ের ডেট আছে। অপেক্ষায় আছি সেই দিনটার, যেদিন মন্দিরের ভেতরটা গিয়ে সব কিছু দেখার সৌভাগ্য হবে। পশু, পাখি, কীট, পতঙ্গ কত, এইগুলো যদি আমরা যে ধরনের কর্ম করব, সেই কর্ম অনুসারে আমাদেরকে দেহ প্রাপ্ত হয়ে যাবে। আর পশু, কুকুর, বিড়াল কার শরীর পাবো তার নেই, বুঝেছ? তাই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই মনুষ্য শরীরেই সেই চেতনা আছে, যেটাকে মানে উন্নত চেতনা যেটাকে বলে, সেটাতেই আমরা জানতে পারবো নিজেকে, আমি কে, ভগবান কে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় হয়ে গেল, আর ঘড়িতে 1:45 বেজে গেছে। আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো যাওয়া যাক লাঞ্চের ক্ষণে। নামহট্ট ভবনের সামনে আমরা চলে এসেছি। নামহট্ট ভবনের প্রসাদের লাইন এটা। পেট না ভরলে যতবার চাও নিতে পারবে। আর সেদিন বৈদিক টেম্পলের সামনে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল। বিভৎস গরম আর কি, এতটা গরম মানে ফোন হিট হয়ে যাচ্ছে, ভিডিও কাঁপছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। এখানে পারিবারিক সামগ্রীর অনেক দোকানপাট আছে। ঘড়িতে সময় 3টে। মায়াপুরের সব মন্দির দেখার পর এখন যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। ভাড়া লাগবে 20 টাকা। দাম অনেক চাইবে, তাই তোমাদের কিন্তু বার্গেনিং করতেই হবে। চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। ঢুকতেই ডান দিকে এই সমাধি মন্দিরটা পড়বে।
আর এই মন্দিরের সামনেই আছে শ্যামকুণ্ড। কথিত আছে শ্রীকৃষ্ণ যখন অষ্টাধূর বধ করেছিলেন তখন তার পায়ের আঘাতে শ্যামকুণ্ড সৃষ্টি হয়েছিল। ওদিকে রাধাকুণ্ড আছে, ওটাতে যাওয়ার আগেই বলে দিই, তোমরা এখানে এলে কিন্তু এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডর পবিত্র জল মাথায় নিতে কখনোই ভুলবে না। এখানে অনেক বড় বড় মাছ ছিল, সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে। শ্যামকুণ্ড দেখার পর আর কিছুটা ওদিকে গেলে কিন্তু আছে রাধাকুণ্ড। এটি হচ্ছেন গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী মায়াপুর শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভুর মাসির বাড়ি। মহাপ্রভুর মাসির বাড়িতে যে এই শ্রী মন্দির রয়েছে, 1958 সালে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গান্ধার্বিকা গিরিধারী প্রতিষ্ঠা করেন। অচৈতন্য জীবকে চৈতন্য ফেরানোর জন্য এই চৈতন্য মঠ। মহাপ্রভুর মাসির বাড়িটি হচ্ছেন অভিন্ন বৃন্দাবন ব্রজপথ। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রকাশ্য, এই সেই ব্রজভূমি যেখানে মহাপ্রভু স্বয়ং তার চৈতন্য চরিতামৃতের বর্ণন করেছে। সপার সৎ শিরোধাম সব অবতর। মহাপ্রভু যখন যখন আসেন, মহাপ্রভু বলতে গেলে এখানে কাকে বোঝাচ্ছে? মহাপুরুষ বলতে গেলে আলাদা, আর মহাপ্রভু বলতে গেলে আলাদা। মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। শাস্ত্রে বলছেন নন্দের নন্দন যে শচীসুতা হইল সে, বলরাম হইল মিতা। অর্থাৎ নন্দের পুত্র নন্দ মহারাজ আর যশোদা নন্দনের পুত্র হচ্ছেন কৃষ্ণ। তিনি এই কলিযুগে গৌর অবতারে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। ওই জন্য নাম হচ্ছেন কি? চৈতন্য। কলিযুগে একমাত্র হরিনাম ব্যতীত অন্য কোনো নাম নেই। ভারত শুধু নয়, এই পৃথিবীর অন্যতম মন্দির বলতে গেলে এইটা প্রথম। এই নবদ্বীপ সাক্ষাৎ পূর্ণভূমি, ক্ষমার ভূমি। আমরা সব সময় মনে করি আত্মা তৃপ্তির দ্বারায়, দেহ তৃপ্তির দ্বারায় যে পাথর কাষ্ঠ মনেই জ্ঞান করি, কিন্তু মহাপ্রভু তিনি বারবার তিনি জগৎকে প্রকাশ করেছেন যে তিনি কিন্তু পাথর বা কাষ্ঠরূপে নন, তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম। তার একটি প্রতিমূর্তি আমরা কিছুদিন পরে জানতে পারবো, সাক্ষাৎ জগন্নাথ। তিনি দারু ব্রহ্ম, তিনি রথেতে বেরিয়ে জগৎজীবকে অপার করুণা করছেন। ঠিক তেমনি তিনি বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, এর প্রকাশ স্বরূপে এই গৌরী মঠ এবং চৈতন্য মঠের তার সেবিত হচ্ছেন। আমরা সেই সেবার মাধ্যমে আমরা জগতে প্রকাশিত হচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই মায়াপুর ব্লগ এখানে শেষ করছি। আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার মোবাইলে চার্জ না থাকায় অনেক কিছু কভার করতে পারিনি। আর আজ আমি মায়াপুরে যেভাবে সারাদিনটা কাটালাম, তোমরা যদি সেভাবেই কাটাও তো তোমাদের পার হেড খরচা হবে ম্যাক্সিমাম 500 টাকা। তো ভিডিওর কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। হরে কৃষ্ণা।